৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম নগরের রাস্তাঘাট। যান চলাচল ব্যাহত, জনভোগান্তি চরমে। আগামী মৌসুমে পরিস্থিতি উন্নতির আশা মেয়রের। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। বাসার সামনে পুরো 1 হাঁটু উপরে পানি হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। স্রোতের কারণে সামনে আগান জানা। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। রাঙ্গুনিয়ায় পাহাড় ধস, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস আতঙ্ক। রাঙামাটিতে নারীর মৃত্যু, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। লাগাতার বৃষ্টি চলতে হচ্ছে 3-4 দিন ধরে। কাজ বাজ করতে পারতেছি না, কি খামো কি করব। এখনো অতি বর্ষণ চলমান রয়েছে, যার কারণে আমাদের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনার সামনে মিশর, ভুল শুধরে একাদশে পরিবর্তনের আভাস। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টারে স্পেন, রোনালদোর অস্ত্রসিক্ত বিদায়। সাভারে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা, গ্রেফতার হয়নি কেউ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ ঘিরে নীরব চাঁদাবাজি। ময়নাতদন্তের জন্য পদে পদে দিতে হয় টাকা। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের একই চিত্র, ভোগান্তিতে স্বজনরা। আল্লাহু আকবার। ইরানের পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ খামেনির জানাজা, শোক মিছিলে লাখো মানুষের ঢল। কাল নেওয়া হবে ইরাকের কারবালায়, 9 জুলাই মাশহাদে দাফন। পঁয়ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম। 24 ঘন্টায় 330 মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচল ব্যাহত হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন সিটি মেয়র। অতি ভারী বর্ষণে নিত্য 3 পার্বত্য জেলায় বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা 3 দিন ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। সোমবার দিনভর বৃষ্টির পর রাতেও চলেছে মুষলধারে। মঙ্গলবারও নামছে বৃষ্টি। নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাই সহ নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। অতিরিক্ত পানি, হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। অনেক কষ্ট, প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 330 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 35 বছরের মধ্যে সর্বোচ্চ। জলমগ্ন এলাকা পরিদর্শন করে সিটি মেয়রের দাবি, 60 থেকে 70 ভাগ জলাবদ্ধতা কমে এসেছে। আগামী বর্ষায় কোনো জলাবদ্ধতা থাকবে না। 34th ব্রিগেড আর্মি এখনো তারা কাজ শেষ করে নেই, যেহেতু বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। বাকি কাজগুলো করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। ইনশাআল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাআল্লাহ আপনারা দেখবেন না। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ঘরের মধ্যে চাপা পড়েন এক নারী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন আরেক নারী। অব্যাহত ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমেই যাব শফিকের কাছে। শফিক,
একবারে বলা যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে গত 2 থেকে 3 ঘন্টা ধরে এরকম লাগাতার বৃষ্টি। চট্টগ্রাম বন্দর নগরীতে বিভিন্ন সড়কে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং আবহাওয়া অফিস বলছে দুপুর 12টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 386 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেগুলো গত 50 বছরে যে বৃষ্টির সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 2023 সালে 322 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটি অতীতের রেকর্ড ছাড়িয়েছে। 1986 সালে 385 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেটিকেও ছাড়িয়ে গেছে। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় জনজীবন একেবারে নাখাল অবস্থা। 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে, যদিও বড় ধরনের কোনো পাহাড় ধসের ঘটনা এখনো ঘটেনি। এবং চট্টগ্রাম বিমানবন্দরের যে বিমান ওঠানামা, বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে ওঠানামা বন্ধ রয়েছে এবং কার্যক্রম বন্ধ রয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি। এবং বড় ধরনের যে বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, শুধু চট্টগ্রাম নগরী না, চট্টগ্রাম আশেপাশে যেই নদীগুলো রয়েছে, বিশেষ করে সহ যে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো ডুবো অবস্থা, অর্থাৎ পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে আর মানুষের দুর্ভোগ আছে। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সিডিআর পক্ষ থেকে বিভিন্ন তদারকি করছেন। চট্টগ্রাম বিমানবন্দরে একটি সড়কও কিন্তু ভেঙে গিয়েছে এবং সেটি পরবর্তী তদারক করা হয়েছে এবং সিটি বিমানের পক্ষ থেকে বিভিন্ন দ্রুত সময়ে কাজ করতে পারে এরকম একটা টিম গঠন করা হয়েছে এবং সিডিআর পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় একবারে বিপর্যয় অবস্থা, যেহেতু অতীতে 50 বছরের সব ধরনের রেকর্ড ভেঙে কিন্তু 386 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বন্দর নগরীতে। সেক্ষেত্রে বন্যা হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, সেটি সর্বশেষ তথ্য। কক্সবাজারে ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে, তবে নতুন করে এখন পর্যন্ত কোনো ধরনের পাহাড় ধস বা গতকালকে যে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে, আজকে সেই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে যে বিষয়টি বলতে হয়, যে মৌসুমী নিম্নচাপটি সেটি মৌসুমী সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু কক্সবাজারে যে সাগর সেটি অনেক বেশি উত্তাল হয়ে পড়েছে। যেটি বলা হচ্ছে স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় সাগরের যে ঢেউ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেটি উপকূলে আঘাত করছে, বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে, সেই দৃশ্যটি লক্ষ্য করছি। তবে এই যে সাগর উত্তাল থাকার কারণে কিন্তু গত 6 দিন ধরে কিন্তু কক্সবাজারের যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যে নৌপথটি বন্ধ রয়েছে, যার কারণে কোনো ধরনের ট্রলার কিংবা সেন্ট মার্টিন যে লোকজন রয়েছে তারা কিন্তু টেকনাফে আসতে পারছেন না, যার কারণে টেকনাফের যে সেন্ট মার্টিনের যে বাসিন্দা রয়েছে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। আমরা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম, খুরশেদ আলম, তিনি যেটি জানিয়েছে, এভাবে যদি 4-5 দিন চলতে থাকে তাহলে খাদ্যের কিছুটা সংকট তৈরি হতে পারে। সেই সংকটের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন, সেটি তারা আমাদেরকে জানিয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, গতকাল 277 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তবে সেটি আজকে কিছুটা কমে এসেছে। আজকে সেটি 167 মিলিমিটার গত 24 ঘন্টায় সেটি বলা হচ্ছে। আমরা সাগরপাড়ে আসলে রয়েছি। সাগরপাড়ে লাল পতাকা টাঙানো হয়েছে প্রতিটি পয়েন্টে, সেখানে পর্যটকদের যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সাগরে নামতে দেওয়া হচ্ছে না। হাঁটু পরিমাণ পানিতে যারা নামছেন তাদেরকেও মাইকিং করে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটি চলছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, এখন পর্যন্ত কক্সবাজারে কোনো গ্রাম পানিবন্দী হয়নি, তবে নিম্নাঞ্চে কিছু জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি বৃষ্টি কমলে সেটি ফিরে যাবে এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। বৈরী আবহাওয়ায় সাগরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এতে কক্সবাজার ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দুশ্চিন্তায় দ্বীপবাসী। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে, বেড়েছে বাতাসের গতি, সাগরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত।
বৈরী আবহাওয়ায় কক্সবাজার ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। সাগর উত্তাল থাকায় নামতে পারছেন না সমুদ্র স্নানে। দেখানো হয়েছে লাল পতাকা, এরপরও অনেকে মানছেন না প্রশাসনের নির্দেশনা। সমুদ্রে নামা যেতেছে না, পর পর বিপদ সংকেত দিতেছে। বৃষ্টির জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছে না, এই কারণে একটু সমস্যা হচ্ছে। যারা লোকজন গোসল করতে নামতেছে তাদেরকে হাঁটু পানির বাইরে যেতে দিচ্ছি না, এবং যারা বেশি মাঝখানে যেতে যাচ্ছে তাদেরকে উপরে তুলে দিচ্ছি। এদিকে টানা 6 দিন বন্ধ সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপের বাসিন্দারা। এভাবে যদি আর 5-6 দিন থাকে খাদ্য সম্ভাবনা সংকট হয়ে যাবে। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে তিন্দু, রেমাক্রি ও নাফাখুম এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল। জিন্দাবাড়ার ওইখানে নাকি প্রায় 14 জন টুরিস্ট আটকা পড়ে আছে। গণবিজ্ঞপ্তিতে আগামী 10 জুলাই পর্যন্ত পর্যটকদের না আসতে নিরুৎসাহিত করা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। আকস্মিকভাবে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইরে 9ম পদাতিক ডিভিশনের অধীনে প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মাঝ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান সরকার প্রধান। ফার্ম বেইজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ, কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন তিনি। সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও প্রত্যক্ষ করেন তিনি। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য রান্না করা খাবার গ্রহণ এবং তাদের সঙ্গে চা পান করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান। অবহেলা এবং জবাবদিহি না থাকায় মানুষ বছরের পর বছর স্বাস্থ্যসেবা বঞ্চিত বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বলেন, 72% মানুষের দরিদ্রতার বড় কারণ অসুস্থতা। সকালে রাজধানীতে এক আলোচনায় স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার উল্লেখ করেন ডক্টর জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। আয়োজনে যোগ দেন সরকারের নীতি নির্ধারক এবং বিদেশি কূটনীতিকরা। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। We are trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. We have taken so much of measures, not by only thought, not only by speaking. We are going to implement. অর্থমন্ত্রী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে উদ্যোক্তারা বিশ্বের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। We have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh. Bangladeshis are very good entrepreneurs, I can assure you of that. Given the space and the policy, they perform the best, one of the best in the whole world, I tell you. জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। Health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect, lack of accountability. The people of Bangladesh pay 72% of health expenses, making illness one of the leading causes of poverty. We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect. তরুণ প্রজন্মকে জাতীয় সম্পদ উল্লেখ করে তাদের আরো দক্ষ করে গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে গেছে আটলান্টায়। পুরো শহরের রাস্তাঘাট রূপ নিয়েছে এক টুকরো বুয়েনোস আয়ারেসে। দূর দূরান্ত থেকে আসা হাজারো সমর্থকের আকাশি সাদা উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আর্জেন্টিনা মিশর ম্যাচ ভেন্যু। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের চারপাশটা এখন এক আস্ত আকাশি সাদা সমুদ্র। চারদিকে উঠছে দিয়েগো ম্যারাডোনার ছবি আঁকা বিশালকায় সব পতাকা। ড্রামের তালে তালে হাজারো ভক্তের গলা চিরে বের হচ্ছে একটাই চ্যান্ট, মেসি মেসি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রিয় দলকে সমর্থন জোগাতে কোনো কমতি রাখছেন না সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই শহর জুড়ে চলছে তাদের এই বর্ণিল উদযাপন। দূর দূরান্ত থেকে বুক ভরা আসা ট্রফি ধরে রাখার স্বপ্ন নিয়ে আটলান্টার রাস্তায় হাজির হয়েছেন ক্যান্ডেলা গার্সিয়ার মতো কট্টর সমর্থকরা। আমরা এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, সত্যি খুব খুশি এবং রোমাঞ্চিত। জাতীয় দলকে সমর্থন জানাতে আমরা তৈরি, আর আমাদের এই দলটা সবসময় আমাদের জন্য দারুণ সব আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে। এই উন্মাদনা কেবল স্টেডিয়ামের বাইরেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো শহরের আনাচে কানাচে। অতীতের সাফল্য আর দলের বর্তমান পারফরমেন্স ভক্তদের মনে এনে দিয়েছে এক অন্যরকম আত্মবিশ্বাস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের উপর তাই পুরো আস্থা রাখছেন তারা। আমি সত্যিই বিশ্বাস করি আমরা জিতবো, কারণ আমাদের দলটা দারুণ। আমরা তো গত বিশ্বকাপটাই জিতেছি। তাছাড়া দলের ফুটবলারদের মাঠের মুভমেন্ট এবং লড়াই করার মানসিকতা চমৎকার। আমার মনে হয় আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি। স্প্যানিশ গানের সুরে নেচে গেয়ে আটলান্টাকে এক উৎসবের নগরী বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইনরা। এই আনন্দ, এই উল্লাস কেবল একটা ফুটবল ম্যাচকে ঘিরে নয়, এজন্য এক বিশুদ্ধ আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় দল তাদের যে অনাবিল আনন্দ উপহার দিয়েছে তারই ঋণ শোধ করতে হাজারো সমর্থক আজ এখানে হাজির হয়েছেন একরাশ উত্তেজনা নিয়ে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিততে পারে। এটা পুরোপুরি সম্ভব। আমাদের দলে এক ঝাঁক বড় এবং চমৎকার সব খেলোয়াড় আছে। ম্যারাডোনার আশীর্বাদ আর মেসির জাদুতে ভর করে আলবেসিলেস্তারা মাঠ মাতাবে, আর গ্যালারি থেকে সেই উন্মাদনার জোয়ার আছড়ে পড়বে পুরো আটলান্টায়। ম্যাচের আগে এটাই চাওয়া এই ফুটবল পাগল ভক্তদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই চরম উত্তেজনা। নকআউট পর্বে তা পৌঁছায় ভিন্ন মাত্রায়। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও ব্যবধান কম হবে বলে মনে করছেন সমর্থকরা। অনেকে বলছেন বড় বড় দলের বিদায়ে কিছুটা হলেও বাড়তি চিন্তায় ফেলবে স্ক্যালোনি বাহিনীকে। আর্জেন্টিনা তার সবশেষ ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে লড়ে। 3-2 গোলে জয় পেলেও অনেকটা হৃদয় কিংবা মগজ হাতে নিয়ে খেলা উপভোগ করতে হয় ভক্তদের। এবার রাউন্ড অফ 16 স্ক্যালোনি একাদশের প্রতিপক্ষ মিশর। তবে দুই দলের এই পর্যায়ে উঠে আসার গল্পটা প্রায় একই রকম। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে নানা প্রেডিকশন সমর্থকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠলেও কারো মতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের দুর্বল রক্ষণ ভাগের সুবিধা নিতে পারেন ক্লাসিক নাম্বার 9 সালাহ। আর্জেন্টিনা সবসময় এক্সেপশনাল ছিল, এক্সেপশনাল থাকবে এবং আর্জেন্টিনা সবসময় জিতে এবং জিতবে। আর্জেন্টিনা খেলা জেতার জন্য আমরা আশাবাদী যে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আজকে রাতের প্রেডিকশন 3-1 বা 3-0 এটা হতে পারে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমরা ফ্রান্স, স্পেন যে কোনো একটাকে পেতে চাই। আমার মনে হচ্ছে যে আনইভেন কিছু হইতে পারে, যেহেতু ইজিপ্ট আগে অনেক ভালো করে আসছে, এত দূর তো আসছে ভালো না করে আসে নাই। যেই জিতুক যেই হারুক একটা করে ডিফারেন্স হবে। আর্জেন্টিনা মিশর ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাও অনেকের। তাদের যুক্তি, কন্ডিশনের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারছেন আফ্রিকান ফুটবলাররা। আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে যেরকম খেলছে ওরকম খেললে একটা আনইভেন ঘটনা ঘটতে পারে, তবে আমি আশা করতেছি ভালো খেলবে। আফ্রিকা দল হিসেবে কিছুটা ফেভারিট থাকবে। ওদের ওয়েদার অনুযায়ী ওরা ওই টাইপের ওয়েদার, ওই টাইপের গরমের সাথে খেলে অ্যাডজাস্ট ওরা। আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আশা করি যে ভালো খেলবে। তবে নকআউট পর্বে সব দলই যে সমান কেপ ভার্দে ও নরওয়ে তা প্রমাণ করেছে। একই সঙ্গে আকাশী নীলের যেমন মেসি আছে, তেমনি মিশরের একজন সালাহ রয়েছেন। প্রত্যেক ম্যাচটায় প্রত্যেক টিমের জন্য ফাইনাল খেলা। এখানে একটা মুহূর্ত ভুল করবে, একটা মিস্টেক করবে, টিম ব্লান্ডার হয়ে যাবে। আর্জেন্টিনা জিতবে আশা করি, তবে এক্সিডিয়া জেতার সম্ভাবনা নেই। 1-0, 2-1, 3-2। ফুটবল ভক্ত ও বিশ্লেষকরা মনে করছেন বিশ্বকাপ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ব্রাজিলের মতো দলগুলোর বিদায় কিছুটা হলেও চাপে রাখবে আলবেসেলেস্তেদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই নিয়ে কটূক্তি দুঃখজনক।
আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য এখনও অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত না হলেও এ বিষয়ে আলোচনা চলতে পারে এবং এরপরই ব্যবস্থা নেওয়া যেতে পারে। সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রার পর আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে উপস্থিত দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সমালোচনা করেন প্রশাসনের ভূমিকার। সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয় তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ। মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা প্রসঙ্গ ছাপিয়ে গুরুত্ব পায় এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনা। প্রশ্নের জবাবে নাহিদ ইসলামের অভিযোগকে রাজনৈতিক মন্তব্য করে আরও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, এই ঘটনার তদন্ত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার এটা কনফার্ম করতে পারছি। জুলাই নিয়ে কটূক্তিকে দুঃখজনক উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য এখনো ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এটি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা সে আলোচনা চলতে পারে এবং এরপরেই ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা ভারতে বসে নানা বক্তব্য দেওয়ার পাশাপাশি টাকা খরচ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বড় কোনো কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তাদের অনেকের সাজা হওয়ায় বাংলাদেশে হস্তান্তরের কথাও জানান তিনি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। এছাড়া তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ তৈরি করছে ইসি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া। এই বছরের মধ্যেই শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। দিনাজপুরের বিরঞ্জে সড়কে প্রাণ গেল মা ছেলের। মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন। অস্বাভাবিক কিংবা প্রশ্নবিদ্ধ যে কোনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ময়নাতদন্ত। কিন্তু সেই ময়নাতদন্তকে ঘিরে খোদ রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে চলছে নীরব চাঁদাবাজি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলে যেন অসহায় হয়ে যান স্বজনরা। অভিযোগ রয়েছে, হাসপাতালের ফরেনসিক চিকিৎসক ও বিভাগীয় প্রধান মর্গ থেকে প্রতি মাসে নেন 30,000 টাকা। রাজধানীর সরকারি হাসপাতালের মর্গের বেহাল দশা নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসান 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। তাদেরকে আমাদের হয়রানি করতে হয়। ফরেনসিকের বড় ম্যাডাম, তাকে মাসে 30,000 টাকা করে দিতে হবে। এই 30,000 টাকা আমরা কইতে পাইছি, যারা লাশ নিয়ে আসে অবশ্যই তাদের থেকে নিতে হয় আমাদের। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মর্গে ময়নাতদন্ত ঘিরে হয়রানির যেন শেষ নেই। অনিয়ম আর দুর্নীতি এখন অলিখিত নিয়ম। ভুক্তভোগীদের ভাষায় এ যেন মরেও শান্তি নেই। স্বজনদের দাবি, টাকা ছাড়া ময়নাতদন্তের কাজ এগোয় না। পদে পদে মর্গের সহকারীদের দিতে হয় চাঁদা। ময়নাতদন্তকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি অনিয়মের চক্র। লাশ গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, ময়নাতদন্তের বিভিন্ন ধাপে নেওয়া হয় অবৈধ অর্থ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিহতদের স্বজনরা। ময়নাতদন্ত প্রতি গুনতে হয় 6 থেকে 7,000 টাকা, কিংবা কখনো কখনো তারও বেশি। লাশটা নামাইতে ওনাদেরকে টাকা দিতে হয়, লাশটা উড়াইতে ওনাদের বকশিশ দিতে হয়। সরকারি হসপিটাল হয়ে যদি টাকা চায় তাহলে আমরা কোথায় গিয়ে আমরা সেবাটা পাবো? বলছে যে 5-6 টাকা লাগবে এটা করতে। সবচেয়ে গুরুতর অভিযোগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গকে ঘিরে। হাসপাতালটির মর্গে সহকারী হিসেবে আউটসোর্সিংয়ে একমাত্র নিয়োগপ্রাপ্ত জীবন ওরফে জানুলাল। আবার তার সহকারী হিসেবে রয়েছেন সেলিনা নামে বহিরাগত এক নারী। অভিযোগ রয়েছে মর্গের একচ্ছত্র আধিপত্য সেলিনা ও জীবনের হাতে। তাদের প্রশ্রয় দেন খোদ হাসপাতালের ফরেনসিক চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার নাসাদ জাবিন।
শুধু তাই নয়, সোহরাওয়ার্দীর মর্গে ময়নাতদন্ত করতে এলে স্বজনদের একটি তালিকা ধরিয়ে দেন জীবন, যা কিনতে হবে মর্গের কাছে গড়ে ওঠা দোকান থেকে। তাদের সাথে আছে বিনিময় চুক্তি। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে একটি বডি পোস্টমর্টম করতে গেলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এই ধরনের একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে বাজারের ব্যাগ, রিন পাউডার, ডেটল সাবান সহ ইত্যাদি আনুষঙ্গিক যে দ্রব্য রয়েছে সেগুলো কিনে আনতে হয় এবং অভিযোগও রয়েছে সেসব পণ্য যেই পোস্টমর্টমের কাজ সেই কাজে ব্যবহার হয় না এবং পরবর্তীতে আবারও এই ধরনের যে দোকান থেকে কেনা হয় সেখানেই ফেরত দেওয়া হয়। হাসপাতালটির মর্গের এসব অনিয়মের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। পরিচয় গোপন রাখার শর্তে একজন তুলে ধরেন মর্গের ভেতরের অজানা রহস্য। হাসপাতাল আমাদের ফরেনসিকের বড় ম্যাডামকে মাসে 30,000 টাকা করে একজন দিতে হবে। তারা বড় ডিপার্টমেন্টের লোক দেখে তাদেরকে কেউ কিছু বলে না, আমাদেরকে খালি হয়রানি করবেন। আমরা টাকাটা কোথায় পাবো? যারা লাশ নিয়ে তাদের কাছ থেকে আদায় করতে হয়। আপনি যদি টাকা না দেন আপনি লাশ সেলাই করবো না, টানা দিয়ে ছেড়ে দিব। তখন ভয় দেখায়, তখন টাকা দেয়। এই কর্মচারীর বক্তব্যের সূত্র ধরে বেরিয়ে আসে আরো ভয়াবহ তথ্য। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে যারা কাজ করেন তারা সরকারি নিয়োগপ্রাপ্ত নন। অভিযোগ আছে মর্গের সহকারীদের চাপ দিয়ে মাসিক 30,000 টাকা আদায় করেন ফরেনসিক চিকিৎসক ডাক্তার নাসাদ জাবিন। আমরা কাজ করি, যে যা দেয় খুশি হয়ে ওটা দিয়ে আমাদের চলে, কেউ 500 দেয়, কেউ 100 দেয়। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য নিতে ডাক্তার নাসাদ জাবিনের মুখোমুখি হয় সময় সংবাদ। আপনার নিচে থেকে ইয়াটা নিয়ে এসেছেন প্রিন্সিপালের পারমিশন, আপনি একটু অনুমতি কথা বলার অনুমতির জন্য অধ্যক্ষের কাছে যেতে বলে সটকে পড়েন তিনি। সাংবাদিক পরিচয় পাওয়ার পর অধ্যক্ষ 2 দিন পর যেতে বলেন। আপনাকে ঘিরে কিছু অভিযোগ আসছিল, তো যদি একটু কথা বলতেন আমার সঙ্গে। লিখিত পারমিশনটা নিয়ে আসুন। এর প্রায় আধা ঘন্টা পর অধ্যক্ষের কক্ষ থেকে বের হন ডাক্তার নাসাদ জাবিন। অভিযোগগুলো তো আপনার বিষয় ম্যাম, আপনি যদি কথা না বলেন তাহলে আমি। আপনি স্যারের পারমিশনটা নিয়ে আসেন, তথ্য থেকে আইন আসছেন একটা তথ্য, ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসেন। হত্যা, আত্মহত্যা কিংবা যে কোনো প্রশ্নবিদ্ধ মৃত্যুর সঠিক কারণ জানতে করা হয় ময়নাতদন্ত, কিন্তু এই ময়নাতদন্তকে ঘিরে রয়েছে নানা অনিয়ম আর হয়রানির অভিযোগ। এখানে ময়নাতদন্ত করতে আসা স্বজনরা অভিযোগ করেন ময়নাতদন্ত করতে গেলে ময়নাতদন্তের যেই সহকারীরা রয়েছেন তাদের হয়রানির শিকার হতে হন। এখন প্রশ্ন থেকেই যায়, অতি স্পর্শকাতর এই খাতে সরকার কবে নজর দেবে? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাম থেকে মুক্তি পেলার আগেই নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। মৌসুমের শুরুতেই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। লক্ষণ একই হলেও অভিভাবকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে রক্তে প্লেটলেট কমে যাওয়া। দুর্বলতা, র্যাশ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা। প্রাথমিক ধারণায় হাম মনে হলেও পরীক্ষায় বেরিয়ে আসছে ডেঙ্গু। মৌসুমের শুরুতেই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। প্লাটিলেট কমে গেলে অল্পতেই বেড়ে যায় মারাত্মক ঝুঁকিতে পড়ার শঙ্কা, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের। অনেক অসুস্থ হয়ে গেছিল, কোনো খাবার খেত না, কোনো কিছুই খেত না। ওর বগলে কান্নাকাটি করতাম, ও কোনো সারা শব্দ দিত না। এই জন্য আমি ভয় নিয়ে আসছি। ঠান্ডা কাটছে ছিল না, র্যাশে উঠিনি, জ্বর আর গা ব্যথা। তারপরে এই যে আনতে আনতে চোখ মুখ গাগত সর্বশরীর ফুলে গেছে। প্রাথমিক অবস্থা নিয়ে আসাতে আমার অনেকটাই আমি আমার বাচ্চাকে সুস্থ করতে পেরেছি। হামে আক্রান্ত রোগীদের বড় সংখ্যায় অ্যাডিনো বোকা ভাইরাস সহ নিউমোনিয়ায় আক্রান্ত, যাদের অনেকেই আবার ডায়রিয়া, শ্বাসকষ্টে ভুগছে বলে জানান চিকিৎসকরা। এদিকে লক্ষণ একই হলেও হামের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে বলেও জানান তারা। হাম হয়তো শেষ হয়ে যাবে, ডেঙ্গু কিন্তু আরো ভয়াবহ হবে, কারণ ডেঙ্গু যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম হয় সেগুলি কিন্তু অনেক ভয়াবহ। যে পরিমাণ হাম আক্রান্ত হয়েছে এটা কিন্তু একটা মাস চিলড্রেন, এবং তাদের একটা বড় অংশ কিন্তু এখনও কিন্তু কমপ্লিকেশন নিয়ে আসতেছে। অনেক সময় আমরা লাং প্যানেল করে অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস এগুলি পাচ্ছি। এই জন্য অ্যান্টিবায়োটিক এখানে খুব বেশি রোল নেই, ন্যাচারালি ভালো হচ্ছে। অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন ইউজ করতেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে কাহারোল উপজেলা সদরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। তারা ভোগনগর ইউনিয়নের 5 পীর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়।
এ সময় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে চলে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই নাজমুলের স্ত্রী ফাহিমা আক্তার, তার শিশু সন্তান আব্দুল্লাহ নিহত হন। দুপুরের সময় আরও থাকছে, দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। ভোগান্তিতে চলাচলকারীরা, তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী। তবে শুনানিতে 96 ও 102 অনুচ্ছেদের সুরক্ষা চেয়েছেন তিনি। এদিকে আংশিক বাতিলের আবেদন করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আদালতের রায়ে পুরো সংশোধনী বাতিল হলে সংসদের ক্ষমতাকে খর্ব করা হবে। পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে দ্বিতীয় দিনের আপিল শুনানি হয় মঙ্গলবার। এতে জামাত ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় তিনি আদালতকে বলেন, সংসদের ক্ষমতায় হস্তক্ষেপ করলে বিতর্কিত হবে আদালত। যেসব বিষয়ে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল করার জন্য আদালতে সুপারিশ করেন শিশির মনির। বাকিগুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন করেন তিনি। যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করেন। কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং স্বরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা জুলাই চার্টার থেকে দেখিয়েছি। এদিকে আপিল শুনানিতে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল চেয়েছেন আপিলকারীর আইনজীবী শরীফ ভূঁইয়া। বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয়, তাহলে দু একটা জায়গায় কিছু এক ধরনের শূন্যতা বা সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে যে প্রতিষ্ঠানটা আছে, যেটার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণের বিষয়ে অনুসন্ধান করা হয় এবং বিচারকদেরকে অব্যাহতি দেওয়া হয়। আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদাধিকারীদেরকেও এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অ্যাকাউন্টেবল করা হয়। তো একটা সমস্যা হলো যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা বাদ করে যেতে পারে সংবিধান থেকে। 2011 সালের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। 5 আগস্টের পর এই সংশোধনীর কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল বিভাগে আপিল করা হয়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার। দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দর থেকে 4 বছরে আমদানি পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বন্দরের সঙ্গে কাস্টমস হাউসের টাগ অফ ওয়ার শুরু হয়েছে। এ নিয়ে সরকারি দুটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের চিঠি চালাচালি। শেখর চিবুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমতে।
বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্য উপত্য যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এ চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। কন্টেনার উদা হওয়ার পেছনে দুষ্টচক্র থাকতে পারে এবং এই দুষ্ট চক্রের সাথে কারা জড়িত, চোরাচালানির সাথে যুক্ত আছে, তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, সেটা যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 34 থেকে 35 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত 4 স্তরের নিরাপত্তা বলয়। এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকিউআর ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। এদিকে নিম্নমানের কাজের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। সড়কের নির্মাণ কাজের বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। দিনাজপুর নবাবগঞ্জ শালকুড়িয়া ইউনিয়নের ফুটানি মোড় এলাকা থেকে খায়রুলের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন। তবে সড়ক সংস্কারের নানা অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে শুষ্ক আবহাওয়ায় প্রচণ্ড ধুলাবালি আর সামান্য বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েক হাজার পথচারী। যানবাহন চলাচলও প্রায় বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও অসুস্থ রোগীরা। আমরা স্কুলে যাইতে পারি না কাদার জন্য, আত্মীয় স্বজন আসতেছে না, মেয়ে ছেলে বিয়ে হচ্ছে না, মোটরসাইকেলটা এলে সব উল্টে যায়, মানুষ চলাফেরা করবে, স্কুলে যাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নেই। অন্য জায়গায় 1000-1200 টাকা ধান, আমাকে 700-800 টাকা ধান বিক্রি করবেন। বালি ফেলার জন্য কন্ট্রাক্টর লোক পাঠাইছিল, কিন্তু এই বালি ছিল না, এগুলা ছিল হচ্ছে মাটি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। আর নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো প্রকার কাজ করার সুযোগ নেই জানিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এই অভিযোগটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন, মাল তো ওখানে ফেলাই আছে, সবার চোখে দেখা জিনিস। ঠিকাদার সাহেবকে আমরা চিঠিও দিয়েছি যে 2-3 গাড়ি বালু উনি ফেলাইছে বেডে, সেটা অপসারণ করে নতুন করে বালু ফেলবে। এটা তদন্ত করা হবে এবং যদি কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির অধীনে 2 কিলোমিটার এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,20 লাখ টাকা। সময় সংবাদ, হিলি। বর্ষা এলেই ভাটির জনপদে আতঙ্ক, উজানের ঢল। ফল ফসলের ক্ষেত ভাসিয়ে মানুষের আশ্রয়টুকু কেড়ে নেয় নদী ভাঙন। বর্ষার ঢল আর ঘূর্ণিপাকে সর্বশান্ত হন অনেকে, অথচ বিশ্বের অনেক দেশে নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে অভিশাপের বদলে আশীর্বাদে পরিণত করেছে নদ নদীর পানি। গাইবান্ধা থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। প্রতি বর্ষায় উজানের ঢল দুমড়ে মুচড়ে তছনছ করে ভাটির জনপদ। যমুনা ব্রহ্মপুত্রের দাতালো কামড়ে গ্রামের পর গ্রাম চলে যায় নদীগর্ভে, উদ্বাস্তু হয় অসংখ্য মানুষ।
কেন এত আগ্রাসী হয়ে ওঠে যমুনা ব্রহ্মপুত্র? এক জরিপ বলছে প্রতি বছর 721 মিলিয়ন টন পলি বহন করে ব্রহ্মপুত্র নদ। এই পলি অপসারণের উদ্যোগ না থাকায় বর্ষার জল অভিশাপ হয়ে ধরা দেয় ভাটিতে। তো আমরা নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়। আগে জুল কাজ করতো এই জায়গাটা ভাঙতো না। নদীর তলদেশটা ভরে যাওয়ার কারণেই অল্প পানিতে আমাদের নদীটা প্লাবিত হয়ে যায়। রুম ফর দ্য রিভার নীতিতে নদীর অববাহিকা চওড়া ও গভীর করে বিশাল ব্যারেজ জলকপাটের মাধ্যমে ধরে রাখা পানি নৌ যোগাযোগ ও কৃষিতে লবণাক্ততা দূর করতে ব্যবহার করে নেদারল্যান্ডস। নদীর উদ্বৃত্ত পানি শুষ্ক অঞ্চলে ব্যবহারের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন করছে চীন। খাল ও ছোট নদীগুলোর নেটওয়ার্ক করে কৃত্রিম জলাধারে বৃষ্টির পানি জমিয়ে রাখে সিঙ্গাপুর। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মিশর ও পাশের দেশ ভারত কৃষি ও সেচ, জলবিদ্যুৎ, নৌ বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহার করছে নদীর পানি। এসব দেশের মতো বাংলাদেশেও নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে আশীর্বাদ হতে পারে বর্ষার জল। বৃষ্টি এবং বন্যার যে পানি আসে সেই পানিকে কিভাবে আমরা আমাদের বার্ষিক কাজে লাগাতে পারি সে ব্যাপারেও আমাদের একটা বিবেচনা থাকা দরকার। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, তো সেগুলোর সাথে যে শাখা নদীগুলো আছে সেগুলোকে আমাদের সংযোগ ঘটানো দরকার এবং সেগুলোই রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। যমুনা ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় প্রতি বছর বন্যা ভাঙনে হাজার হাজার মানুষ এলাকা ছাড়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর, ইরানের পবিত্র ধর্মীয় নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শোক মিছিলে সমবেত হয়েছেন লাখো মানুষ। কোম থেকে মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে হবে দাফন। মঙ্গলবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জামকারান মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শুরু হয় শোকযাত্রা। শেষ বিদায়ের আবহে ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পবিত্র জামকারান মসজিদ প্রাঙ্গণ। লাখো মুসল্লি, শীর্ষ আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যেখানে ছিল তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শোকাহত প্রতিনিধি দলও। পরে সেখান থেকে হযরত ফাতিমা মাসুমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের উদ্দেশ্যে মরদেহ বহনকারী শোকযাত্রা বের হয়। ইরানের জাতীয় পতাকা ও প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে লাখো মানুষ সেই শোক মিছিলে যোগ দেন। এর আগে সোমবার গভীর রাতে ইরানের পবিত্র নগরী কোমে পৌঁছায় খামেনির মরদেহবাহী কফিন। তবে আগের দিন বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পবিত্র শহরটিতে পৌঁছাতে শুরু করেন। কোমে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার প্রতিবেশী ইরাকে নেওয়া হবে খামেনির মরদেহ। সেখানে পবিত্র নগরীর নাজাফ ও কারবালায় প্রিয় নেতার স্মরণে শোকযাত্রা ও জানাজা আয়োজনের কথা রয়েছে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মধ্যেও থেমে নেই ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তির আলোচনা শুরু হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কোনো হুমকি ইরানের জনগণ বা সশস্ত্র বাহিনীকে দমাতে পারবে না। এর আগে রোববার ইরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। এদিকে ভারতে টানা মৌসুমী বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত চীন। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় ও দমকা হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। গুয়াংশি, গুয়াংগ্যাং, এঝো ও সিয়ানোনিং শহরের বিভিন্ন এলাকায় বজ্রঝড় আঘাত হানে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল 13 পর্যন্ত পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুন মেসাকের অবশিষ্ট অংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর ফলে এই টর্নেডোর সৃষ্টি হয়েছে। অন্যদিকে মেসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে গেছে। নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় প্রায় 90 লাখ মানুষের এই শহরে বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় প্রশাসন।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ভয়াবহ সুপার টাইফুনে পরিণত হচ্ছে বাভি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 290 কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও ভারতেও মৌসুমী বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটন কেন্দ্র লোনাফলায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 50 বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতে ডুবল চট্টগ্রাম নগরীর রাস্তাঘাট। জনভোগান্তি চরমে। ভারী বর্ষণে 3 পার্বত্য জেলায় ভূমিধসের শঙ্কা। বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ। মানিকগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী। সংকট মোকাবিলা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের প্রশংসা। শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনার সামনে মিশর। ভুল শুধরে একাদশে পরিবর্তনের আভাস। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টারে স্পেন। রোনালদোর অশ্রুসিক্ত বিদায়। এই ছিল দুপুরের সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ আপনাকে। বিভাগীয় সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।